আজকের প্রসঙ্গ ভারত নিয়ে। ভারতে তরুণরা যারা নিজেদেরকে ককরোচ বা তেলাপোকা পার্টি হিসেবে পরিচয় দিচ্ছে, তাদের সেই আন্দোলনে সারা ভারতবর্ষ কাঁপছে এবং দুনিয়া কাঁপছে। এবং ভারতে এই গত কয়েক দশক ধরে মোদির জমানা ঠিক আমার রাজনীতির যে বোধ এবং বুদ্ধি হওয়ার পর গণবিক্ষোভ, গণরোষ, বিশেষ করে ছাত্র আন্দোলনের কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো মন্ত্রী পদত্যাগ করেছেন, এই ঘটনা আমি শুনিনি। এর আগে ভারতে যখন খুব গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু ছিল, তখন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের দায়িত্বে অবহেলা, তাদের ব্যক্তিগত স্ক্যাম, ব্যর্থতা বা অন্য যে কোনো কারণে তারা নিজেরা পদত্যাগ করতেন। কিন্তু গণতান্ত্রিক ভারতে কোনো মুখ্যমন্ত্রী গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছেন, কোনো প্রধানমন্ত্রী গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছেন, কোনো পার্লামেন্ট ডিজলভ হয়েছে, ঠিক এরকম ঘটনা নেই। সারা ভারতবর্ষের ইতিহাসে কেবলই মাত্র রাজনৈতিক জটিলতা থেকে বের হওয়ার জন্যে ইন্দিরা গান্ধী ভারতবর্ষে সেই জরুরি অবস্থা জারি করেছিলেন। এর কারণ হলো যে সুপ্রিম কোর্টের একটি রায়ের কারণে তিনি ক্ষমতা হারাতে বসেছিলেন এবং তার থেকে বাঁচার জন্য তিনি সেই জরুরি অবস্থা জারি করেছিলেন। পুরো ভারতের যে শাসনতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেই ইতিহাসে এই ইন্দিরা গান্ধীর যে জরুরি অবস্থা এটাই কলঙ্ক হিসেবে আছে। এর বাইরে আসলে ভারতে এরকম কোনো সমস্যা নেই। বহুবার সরকারের পতন হয়েছে, সরকার গঠন হয়েছে। এটা একটা রাজনৈতিক সংকট ছিল, ক্রাইসিস ছিল অ্যামং দ্য পলিটিশিয়ান উইদিন দ্য পার্লামেন্ট। এবং রাজনীতির যেটিকে সাউথ ব্লক বলা হয়, সেই সাউথ ব্লকের কারণে বহুবার সরকার পতন হয়েছে। যেমন আমরা ভিপি সিংকে পেয়েছি, দেবগুড়াকে পেয়েছি, আইকে গুজরালকে পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যে 4-5 বার করে সরকার গঠন হয়েছে। আবার এই রাজনৈতিক ক্রাইসিসের কারণে আমরা অটল বিহারী বাজপেয়ীকে পেয়েছি, লাল বাহাদুর শাস্ত্রীকে পেয়েছি। তো আবার সেই অটল বিহারী বাজপেয়ীও ক্ষমতা হারিয়েছেন রাজনৈতিক সংকটের কারণে। কিন্তু এইরকম বিদ্রোহ বিপ্লবের কারণে ক্ষমতাচ্যুতি হওয়া যেভাবে বাংলাদেশে হয়েছে একাধিকবার, এরশাদ ক্ষমতা হারিয়েছেন, তারপরে বেগম জিয়াকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, তিনি ক্ষমতা হারিয়েছেন, 11 এসেছে, এবার শেখ হাসিনা হারালেন। এরকম ঘটনা কিন্তু ভারতে ঘটেনি, এই প্রথম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো এটার পরিণতি কি হবে আজকের দিন পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে যেটি আন্দোলনকারীরা আশাও করেনি, কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিল, সেটি হলো যে দাবি, তাদের 1 নম্বর দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই পদত্যাগ ইতিমধ্যে ঘটে গেছে। তারপর তাদের আরও যে 2টো দাবি, মোট 3টে দাবি ছিল, এই 2টো দাবিও মেনে নেওয়া হয়েছে। কিন্তু তারপর আন্দোলন এই এখন আমি যে ভিডিওটা করছি এই সময়টা পর্যন্ত থামছে না। যেহেতু এই আন্দোলনটা ক্রমশ ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, দিল্লি থেকে পার্শ্ববর্তী যে সকল রাজ্য রয়েছে, সেই রাজ্যে শুধু আন্দোলন ছড়ায়নি, সেই রাজ্যের যত সেলিব্রিটি রয়েছে তারা সবাই দিল্লিতে উপস্থিত। দূরতম প্রদেশ যেমন তামিলনাড়ু, গুজরাট, তারপরে মাদ্রাস, এই সকল এলাকা থেকে যারা স্টার পলিটিশিয়ান রয়েছেন, চলচ্চিত্রের স্টার রয়েছেন, তারা সবাই দিল্লিতে এসে হাজির হয়েছেন। তারপরে দূরতম রাজ্য যেমন বিহার, বাংলা, সেখানে আন্দোলন চলছে এবং ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। তো এই আন্দোলনের প্রেক্ষিতে যখন গত রাতে নরেন্দ্র মোদী যুগান্তকারী একটি ভাষণ দিলেন, তারপরে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ দাবি করলেন বা তার পদত্যাগ তিনি পত্র পেশ করলেন, তখন আন্দোলন থেমে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত থামছে না। এবং এটা আগামীকাল পরশু বা আরও পরে থামবে কিনা, না আরও নতুন করে যুক্ত হবে, এটা পরের বিষয়। কিন্তু ইতিমধ্যে যেহেতু এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন ধরে চলার কারণে আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের এই বাংলাদেশের বেশ কয়েকটি গ্রুপ আছে। 1 নম্বর গ্রুপ হলো ভারত বিরোধী, এদের সংখ্যা খুব বেশি। 2 নম্বর গ্রুপ হলো যে বাংলাদেশে উগ্র বিজেপির সমর্থক যেভাবে আছে,
আবার বিজেপি বিরোধী অর্থাৎ নরেন্দ্র মোদী বিরোধী একটা গ্রুপ আছে। আমাদের দেশে কংগ্রেস অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তাদের পক্ষের লোক যেভাবে আছে, বিপক্ষের লোক আছে। আবার আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, এই 3 শ্রেণীর লোক আছে। মানে একটা গ্রুপ আছে বঙ্গবন্ধুকে তারা নেতা হিসেবে মানতে চায় না, আর একটা গ্রুপ হলো শেখ পরিবার, শেখ হাসিনা, এদেরকে মানতে চায় না, আর একটা গ্রুপ আছে আওয়ামী লীগের নামে শুনতে তারা চায় না। তো এই সকল গ্রুপগুলোর সঙ্গে আবার ভারতের কংগ্রেস, তারপরে ভারতের বিজেপি, নরেন্দ্র মোদী সব মিলিয়ে এই সময়টিতে আন্দোলন হচ্ছে ভারতে। কিন্তু বাংলাদেশে যারা লোকজন আছে তাদের চিন্তার শেষ নেই। যারা শেখ হাসিনার পতনে ভীষণ রকম খুশি হয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সময় যারা রাষ্ট্র চালাচ্ছেন, বিএনপির যারা লোকজন আছেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন আছেন, তারা কেউ এই গত 2 বছরে এমন কোনো সফলতা তারা দেখাতে পারেননি যেটাকে বেস করে বা যেটাকে ফাউন্ডেশন বানিয়ে তারা বলতে পারেন যে আওয়ামী লীগের চাইতে তারা ভালো কিছু করেছেন। দ্বিতীয়ত, তারা যে ভারত বিরোধিতা করেছেন, সেই ভারতকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে বন্ধুত্বের যে কথা এখন শোনা যাচ্ছে, বা যে বন্ধুত্ব যতটুকু ইউনূসের জমানাতে হয়েছে, তারেক রহমান সাহেবের জমানাতে বন্ধুত্বের যে ঢাকঢোল পিটানো হচ্ছে, এটি যে আমাদের জন্য মরণ ফাঁদ। এটি এখন বাংলাদেশের পিঁপড়া, তেলাপোকা থেকে শুরু করে টিকটিকি নয়, টিকটিকির ডিমটা পর্যন্ত বুঝতে পারছে যে আমেরিকার যে চুক্তি, আমেরিকার যে ডিপ্লোম্যাসি এবং আমেরিকার যে জাল, এই জাল ছিন্ন করা আমরা ভারতের হাত থেকে রক্ষা পেয়েছি। শেখ হাসিনা গেছে, কিন্তু আমেরিকা যদি এখানে ফাঁদ পাতে, সেখান থেকে আমরা কত শত বছরে আমরা বের হতে পারবো তার কোনো ইয়াত্তা নেই। সেই প্রথম মহাযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্য, জার্মানি মানে ইউরোপ, তুরস্ক, জাপান, এরা এই আমেরিকার যে নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছে। এখন শত চেষ্টা করেও তারা আমেরিকা থেকে বেরোতে পারছে না। তো সেক্ষেত্রে আমাদের মতো একটা ছোট দেশ, সেই দেশ যদি কোনো কারণে আমেরিকার অর্থাৎ ভারতকে তাড়াতে গিয়ে আমরা এখন আমেরিকার কবলে পড়ে গেছি। অর্থাৎ কুমিরের কবল থেকে বেঁচে আমরা যদি নীল তিমি, হাঙ্গর, যেটাকে বলা হয় কালো হাঙ্গর, ব্ল্যাক হোয়ালে, তো তার কবলে পড়ে গেছি। যেখানে একটা যদি সেই এরকম নীল তিমি হা করে, তাহলে অন্ততপক্ষে 10-12টা হাতি, তাদের কিছু করতে হবে না। হা করলে 10-12টা হাতি যদি পানিতে সাঁতার কাটতে থাকে, তাদের কিছু করতে হবে না। নীল তিমির হা করার পরে ওইখানে পানি ঢোকার জন্য, মুখের ভিতর পেটের মধ্যে পানি ঢোকার জন্য যে স্রোত তৈরি হবে, সেখানে সেই 10-12টা হাতি নীল তিমির মুখের মধ্যে ঢুকে যাবে। তো বুঝেন যে কুমিরের হা, জলহস্তির হা আর নীল তিমির হা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো সেক্ষেত্রে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, ভারতকে তাড়িয়েছি। আমাদের এই আনন্দ 2 বছর যাবৎ এখন এতটা ফিকে হয়ে গেছে যে আমরা এখন সেই নীল তিমির পেটের মধ্যে ঢোকার আতঙ্কে রীতিমতো আমাদের যার কিছু আছে, যা কিছু আছে, গোপন অঙ্গ সব পেটের মধ্যে ঢুকে গেছে। ঠিক সেই অবস্থাতেও অনেকে আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছেন যে নরেন্দ্র মোদী এখন আমাদের বাংলাদেশ নিয়ে খেলেছেন, এখন সেই নরেন্দ্র মোদীর জীবন নিয়ে টানাটানি। যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য দিল্লিতে বসে মাস্টার প্ল্যান করছে, এখন সেই নরেন্দ্র মোদী তার নিজেকে পালাতে হবে। শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে আসতে চেয়েছেন, যে ঘোষণা দিয়েছেন। তো সবাই বলাবলি করছে যে তিনি ডিসেম্বরের মধ্যে আসতে চেয়েছেন মূলত নরেন্দ্র মোদীর শক্তিমত্তার উপর ভিত্তি করে। এখন এই ভারতের ককরোচ আন্দোলনের প্রেক্ষাপটে সমালোচকরা বলার চেষ্টা করছেন যে এখন নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে হবে, এবং তিনি শুধু একা আসবেন না, আসার সময় শেখ হাসিনাকেও নিয়ে আসবেন। এর কারণ হলো, যদি নরেন্দ্র মোদীর পতন হয়, তাহলে জনগণের যে ক্রোধ, আক্রোশ, এগুলো সব গিয়ে শেখ হাসিনার উপর পড়বে। এবং ওখানে তো শেখ হাসিনাকে খুব সিক্রেট একটা জায়গায় রাখা হয়েছে, মূলত মার্কিন ডিপ স্টেট বা সিআইএ তাদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, এইভাবে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি
নরেন্দ্র মোদী সরকারের পতন হয় তাহলে শেখ হাসিনাও নিরাপদ নয়, তার চেয়ে বরং বাংলাদেশের জেলখানা তার জন্য নিরাপদ। কাজেই নরেন্দ্র মোদী যদি আশ্রয় নেওয়ার জন্য তারেক রহমান সাহেবের সাহায্য প্রার্থী হন, বাংলাদেশে আসেন, তাহলে তাকে ওইভাবে বাংলাদেশে রাখা হবে কি হবে না, এগুলো নিয়ে মানুষ খুব তৃপ্তি পাচ্ছে। এমনি হলো কি জানেন, আমাদের দেশের মানুষজন বেশিরভাগই স্বপ্নবিলাসী। ছোটকালে অনেক মানুষকে দেখতাম, সে গর্ব করে বলতো যে আজ রাতে শ্রীদেবীকে স্বপ্ন দেখেছে। অনেকে বলেন যে আজ রাতে এসে রেখাকে স্বপ্ন দেখেছে, বম্বের হিট নায়িকা। তো জীবন হয়তো সে কখনো পাবে না। কেউ কেউ অ্যাম্বিশাস লোক, তারা রানী এলিজাবেথকে স্বপ্ন দেখতেন, কেউ হেমা মালিনীকে স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন যে এখন মানুষ দেখে না এটাও বলা যায় না, কিন্তু আমরা ছোটকালে এটা দেখেছি অনেকের কাছে, যে খুব খুশি আজকে রাতে স্বপ্ন দেখেছে, রাতে সে শ্রীদেবীর সঙ্গে রাত্রি যাপন করেছে। তো এভাবে বাংলাদেশি লোকজন যারা আছে তাদের একটা বিরাট অংশ বাই বর্ন তাদের মধ্যে একটা স্বপন বিলাসী। তারা পরীর সাথে ঘর করতে চায়, মানে পরিমণি নয়, আকাশের পরী, ডানাওয়ালা পরী। তারা পরিস্থানে যেতে চায়, তারপরে পরিস্থানের যে রাজা সে রাজকন্যাকে বিয়ে করতে চায়, বিয়ে করে সেই সিংহাসনের মালিক হতে চায়। তারা অলৌকিক ক্ষমতা জিনের বাদশার বন্ধু হতে চায়, তারপরে শূন্যে উড়তে চায়। বহু মানুষ গ্রাম অঞ্চলে তারা একটু শূন্যে উড়ার জন্য কত জাদুকরের কবলে পড়ে জীবন তছনছ করে দিয়েছে। অনেক লোক আমাদের দেশে যারা এই ধরনের, যাদেরকে ইলিউশনে পেয়ে বসে, তারা ঘর বাড়ি ছেড়ে তারা শৈশবে জাদু শিখতে কামরূপ কামাখ্যা চলে গেছে। অনেকে এই সাপুড়েদের বেদের জীবন যাপন করার জন্য তারা অনেক অলৌকিক ক্ষমতা জানে, এজন্য সেই বেদের দলে সঙ্গে অনেক ভালো ভালো পরিবারের সন্তানরা তারা চলে গেছে। এই হলো বাঙালির যাকে বলা হয় কল্পনা প্রবণতা। সেই কল্পনা প্রবণতার কারণেই অনেকে স্বপ্ন দেখছে যে ভারতে মোদী এবং বিজেপির যারা লোকজন রয়েছেন তারা ক্ষমতাচ্যুত হবেন, তারা পালাবেন, এবং পালিয়ে যদি বাংলাদেশে আসেন তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে কেমন আচরণ করব, তাকে কোথায় রাখব, এবং তিনি যখন শেখ হাসিনাকে নিয়ে আসবেন তখন কি হবে। এবং এটা নিয়ে আপনি যদি সামাজিক মাধ্যমে মানুষজনের উচ্ছ্বাস দেখেন, আবেগ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কল্পনার মধ্যে কত সুন্দর সুন্দর সৃষ্টিশীলতা রয়েছে, কত চমৎকার সেখানে নান্দনিকতা রয়েছে।